আসসালামু আলাইকুম। আমি ফারহানা শারমিন, সহকারী শিক্ষক, কাশীপুর হাশিমিয়া উচ্চ বিদ্যালয়, ক্যাডেট শিক্ষা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রেয়ামিল নিয়ে আলোচনা করব, যেটা নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা পরীক্ষায় সব সময় আসে। তাহলে বন্ধুরা, চলো আজকে আমরা রেয়ামিল সম্পর্কে আলোচনা করি এবং মনোযোগ সহকারে শুনি। প্রথমে আসো, রেয়ামিল কি? রেয়ামিল আসলে বলে রাখি যে রেয়ামিল হিসাবের কোনো ধাপ নয়, এটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটি প্রক্রিয়া মাত্র। তাহলে আমরা জানি কিভাবে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রক্রিয়াটা কি। তারা আমরা কারবারে প্রতিদিন অনেক লেনদেন হয়ে থাকে। এগুলো আমরা কি করি, যে প্রথমে জাবেদায় অন্তর্ভুক্ত করি এবং জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করি এবং বিভিন্ন শিরোনামে খতিয়ানে পাকাভাবে বা স্থায়ীভাবে স্থানান্তর করি। আর খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই বা চূড়ান্ত বই। এই যে আমরা জাবেদা করলাম এবং খতিয়ানে স্থানান্তর করলাম, এই কাজগুলো করতে গিয়ে কোথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, বা ডেবিটে 500 জায়গা 5,000 টাকা অথবা ক্রেডিটে 1,000 জায়গা 2,000 টাকা, বা কোনো লেনদেন বা কোনো ঘটনা বাদ করেছে কিনা, এই যে কাজগুলো করলাম সঠিকভাবে করছে কিনা তা যাচাই করার জন্যই রেয়ামিল প্রস্তুত করা হয়। আর এখান থেকেই সব তথ্য পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি রেয়ামিল কি। রেয়ামিল হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ এবং হিসাবের কোনো ভুল ত্রুটি আছে কিনা তা সঠিকভাবে উদ্ঘাটন করণ। রেয়ামিলের দুইটা দিক থাকে, একটা ডেবিট পাস, একটা ক্রেডিট পাস। যদি কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে রেয়ামিলের দুই পাশ মিলে যাবে। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে রেয়ামিলের দুই পাশ মিলবে না। তখন আবার প্রথম থেকে করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যায়। তাই তাৎক্ষণিকভাবে অনিশ্চিত হিসাব ধরে একটা যে পাশে কম হবে, যদি ডেবিট পাশে যোগফল কম হয় তাহলে ডেবিট পাশে, আর যদি ক্রেডিট পাশে যোগফল কম হয় তাহলে ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব দ্বারা পার্থক্য টাকাটাকে দিয়ে তাৎক্ষণিক রেয়ামিল মিলকরণ করা হয়। আমরা আজকে একটা পরীক্ষায় আসার মতো অঙ্ক রেয়ামিল কি কি ধাপগুলো থাকে, কয়টা করণীয় থাকে, সবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা সৃজনশীল প্রশ্নের প্রথমেই থাকে, বেশিরভাগ থাকে যে রেয়ামিলে কোন কোন এন্ট্রিগুলা বা কোন কোন দফাগুলা অন্তর্ভুক্ত হবে না। আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, যে এন্ট্রি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, আমি এখানে কয়েকটা এন্ট্রি তুলে ধরেছি, একটু খেয়াল করো। প্রথমে দেখো, হাতে নগদ 1/1/18। এটাকে আমি সম্ভাব্য তারিখ ধরেছি। এটা 18 থাকতে পারে, 19 থাকতে পারে, বা 20 থাকতে পারে, বা 17 থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তাহলে দেখতে হবে যে হাতে নগদ 1/1/18 দ্বারা বোঝায় বছরের শুরু। এবং দেখো, প্রারম্ভিক হাতে নগদ আমি কতগুলো বিকল্প নাম ধরেছি, সবগুলা নাম থাকবে না, একটা যে কোনো একটা থাকবে, তোমাদের সবগুলাই জানতে হবে। হাতে নগদ 1/1/18 বলা হয় বছরের শুরু। বছরের প্রথমে যে হাতে নগদ থাকবে এটা রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না সেটা আমি পরে বলতেছি। তারপরে এটা দেখো, প্রারম্ভিক হাতে নগদ যদি 1/1/18 তারিখ থাকে তাহলে এই প্রারম্ভিকটা লেখা থাকবে না, আর যদি তারিখটা না দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক হাতে নগদ লেখা থাকবে।
অথবা প্রারম্ভিক ক্যাশ। অনেক সময় শিক্ষার্থীদের বিভ্রান্তি করার জন্য বিকল্প নাম দিয়ে থাকে, এটাকে ইংলিশে বলা হয় ক্যাশ। তারপরে দেখো প্রারম্ভিক নগদ তহবিল, সবগুলা একই কথা, সবগুলা অর্থ একই ধরনের। এখন আসো কেন হাতে নগদ রামিল অন্তর্ভুক্ত হবে না। দেখো বছরের প্রথমে হাতে নগদ মনে করে আছে 10,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো মনে করো নগদ অনেক সময় কি নগদ টাকা অন্তর্ভুক্ত হয়, আবার অনেক সময় এখান থেকে বিয়োগ করতে হয়। মনে করো আরো আয় হলো 20,000 টাকা, নগদ টাকা অন্তর্ভুক্ত হলো 20,000 টাকা, মোট হলো কত 30,000 টাকা। এখন থেকে আমি আবার মনে করি একজন পানাদারকে বা অন্য কোনো খরচ করেছি 5,000 টাকা, তাহলে আমার এখানে রয়ে গেল 25,000 টাকা, ঠিক আছে। দেখো বছরের প্রথমে ছিল 10,000 এবং বছরের শেষে হলো 25,000। আমি যদি এই টাকাটা দিয়ে করি তাহলে কিন্তু আমার অঙ্কটা সঠিক হচ্ছে না। আর যদি আমি এই টাকাটা দিয়ে করি তাহলে কিন্তু এই টাকার ভিতরেই কিন্তু আমার 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে বোঝা গেল যে সমাপনী হাতে নগদ যেটা এটা রেমিল অন্তর্ভুক্ত হবে, আর প্রারম্ভিক হাতে নগদ যেটা সেটা নগদ রেমিল অন্তর্ভুক্ত হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে রেমিলে কেন হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ অন্তর্ভুক্ত হয় না। ঠিক এগুলো। তারপরে আসো ব্যাংক জমা। হাতে নগদ যেভাবে আমি বুঝিয়েছি ঠিক ব্যাংকে জমা ঠিক তদ্রূপ একই রকম 1/18 একটা তারিখ ধরেছি। এটা একটা বিকল্প নাম প্রারম্ভিক ব্যাংকে জমা অথবা প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত। বছরের শুরুতে ব্যাংকে যে পরিমাণ টাকা থাকে বছরের শেষে সেই পরিমাণ টাকা থাকে না, তো বাড়তে পারে আবার কি কমতে পারে। আমরা যেহেতু রেমিলটা করি বছরের শেষে অঙ্কে থাকবে যে 31শে ডিসেম্বর তারিখে রেমিল প্রস্তুত করে, আমার এখানে তারিখই দেওয়া থাকে বছরের শেষে। এই জন্য আমরা প্রারম্ভিক ব্যাংকে জমা টাকাটা রেমিল অন্তর্ভুক্ত করি না। তারপরে আসো মজুদ পণ্য 31/12/18। এই যে 31/12 এই তারিখটা হচ্ছে বছরের শেষ, যে কোনো বছরের শেষ তারিখ। এটা 18 হতে পারে, 17 হতে পারে, 19 হতে পারে, যতই তারিখ হোক, এটা হচ্ছে বছরের শেষ তারিখ। আর এটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্য 31/12/18 যে কথা, সমাপনী মজুদ পণ্য একই কথা। ধরো আমি একটা আসবাবপত্রের ব্যবসা পরিচালনা করি, ঠিক আছে। বছরের প্রথমে যে আসবাবপত্রগুলা নিয়ে আমি ব্যবসা শুরু করলাম, ঠিক আছে। এই সবগুলো আসবাবপত্র কিন্তু একই বছরে শেষ হয় না। বছরের শেষ দিন কিছু না কিছু আসবাবপত্র অবিকৃত অবস্থায় থেকে থাকে। এই যে অবিকৃত অবস্থা থেকে থাকলো ওইটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। এটা এখন আমার কারবারে রয়ে গেছে, এটা আমি বিক্রি করতে পারিনি, এই জন্য সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুদ পণ্য সম্পর্কে কিছু কথা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তারপর আসুন মণিহারি 31/12/18। মণিহারি বলতে আমরা বুঝি যে কাগজ, কলম, পেন্সিল, এগুলা দৈনন্দিন যে খরচগুলো হয় ওইগুলা পরিচালনা করতে। এই যে মণিহারি 31/12/18 এটাও বছরের শেষ তারিখ। এই তারিখে এসব কিছু কিছু মণিহারি আমার ঘরে অব্যবহৃত হিসাবে থেকে থাকে। এই অব্যবহৃত হিসাবে যে থেকে থাকে এগুলা কিন্তু আমার হিসাবে অন্তর্ভুক্ত হয় না। আমরা যে মণিহারি ক্রয় করেছি ওইগুলোর ভিতরে কিন্তু এই টাকার অন্তর্ভুক্ত আছে। আমি যদি আবারও লিখি তাহলে 2বার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য এই মণিহারি বা অথবা সমাপনী মণিহারি রেমিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে দেখো 5 নম্বরে সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়। সম্ভাব্য বলতে কোনো ঘটনা ঘটতেও পারে, আবার কি নাও ঘটতে পারে, অনিশ্চিত। অনিশ্চিত কোনো ঘটনা হিসাবে অন্তর্ভুক্ত হয় না।
এই জন্য সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায়গুলো ব্যয় মিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে তোমরা এই যে 5টা বিষয় নিয়ে আমি এখন আলোচনা করলাম, অবশ্যই এটা বুঝতে পারছো। এই 5টা বিষয় বেশিরভাগ পরীক্ষায় আসে, যে ক নাম্বার সৃজনশীল ক নাম্বারেই থাকে যে কোন এন্ট্রিগুলো ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না, বা অথবা কোন দফাগুলো ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না। এখন আসো, আমি যে বলেছিলাম যে মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য, এটা কেন ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না, আর কখন ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে একটু দেখো। মনে রাখতে হবে যে যদি অঙ্কে সমন্বিত ক্রয়, একটু খেয়াল করো সবাই, এই যে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে এবং ব্যয় মিলে ডেবিট দিকে বসবে, কারণ এটা আমার সম্পদ। তখন প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না। খেয়াল করো, অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে, আর প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে না। দেখো সমন্বিত ক্রয় আমরা কিভাবে বের করি। সমন্বিত ক্রয় বের করতে হলে আমার 3টা জিনিস যোগ করতে হবে। দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য, এটা বছরের প্রথমেই আমার ঘরে যেই মজুদ থাকে পণ্য থাকে এগুলো, এইটা। তারপরে আসো নিট ক্রয় যোগ করতে হয়। নিট ক্রয় বলতে ক্রয়ের সাথে অনেক সময় ক্রয় ফেরত থাকে, ক্রয় বার্তা থাকে, এগুলো আমাকে বিয়োগ করে নিট ক্রয়টা বের করতে হবে। তারপরে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করতে হবে। ক্রয় সংক্রান্ত খরচ যেমন মজুরি, পরিবহন, আমদানি শুল্ক, মানে প্রত্যেক খরচগুলো যোগ করতে হবে। এই প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ এবং ক্রয় সংক্রান্ত খরচ সবগুলো যোগ করে সমাপনী মজুদ পণ্যটা কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে সমন্বিত ক্রয় বের হয়। এই সমন্বিত ক্রয়ের ভিতরে কিন্তু কি সমাপনী মজুদ আমি বাদ দিয়ে রেখেছি। আবার যদি আমি কি বাদ দিয়ে দিই তাহলে এটা একেবারেই অঙ্ক থেকে বাদ যাবে। এই জন্য সমন্বিত ক্রয় থাকলে এই সমাপনী মজুদ পণ্যটা যোগ করতে হবে, ব্যয় মিলে অন্তর্ভুক্ত হবে, আর প্রারম্ভিক মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে সমন্বিত ক্রয়টা কি এবং কেন ব্যয় মিলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না, আর কখন ব্যয় মিলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। ব্যয় মিলে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দরা দেখো, আমরা এখন যে বিভিন্ন হিসাবের বিকল্প নাম নিয়ে আলোচনা করব। একটা হিসাবের অনেকগুলো নাম থাকে, সচরাচর সবগুলা বিকল্প নাম সকল শিক্ষার্থীদের জানা থাকে না। পরীক্ষার সময় সহজ অঙ্কটাকে কঠিন করার জন্য, শিক্ষার্থীদেরকে বিভ্রান্তি করার জন্য শিক্ষকরা অনেক সময় বিকল্প নামটা ব্যবহার করে। এটা কি সে জানে, কিন্তু বিকল্প নাম ব্যবহার করার কারণে সেটা বুঝতে পারে না এবং সঠিক জায়গায় এন্ট্রি দিতে পারে না। তাহলে আমরা এখন বিকল্প নামগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখো, দেনাদার। দেনাদার এটা আমরা জানি, এটা চলতি সম্পদ। চলতি সম্পদ এবং চলতি দায়গুলা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, যেগুলা একটা হিসাবের বা সৃজনশীল প্রশ্নের খ নাম্বার অথবা ঘ নাম্বারে এটা প্রশ্ন প্রায়ই থাকে, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। তাহলে দেখো, দেনাদার এটা একটা চলতি সম্পদ। দেনাদার অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব অথবা বিক্রয় খতিয়ানের জের বা পুস্তক বা পাওনা অথবা খরিদ্দার। এই সবগুলা অর্থ কিন্তু একই। অনেক সময় শিক্ষার্থীরা শুধু দেনাদারটাই বেশিরভাগ ব্যবহৃত হয় বিধায় এইটাই সম্পর্কে সবার সচেতন থাকে, কিন্তু বাকিগুলা সম্পর্কে সবাই সচেতন থাকে। ঠিক আছে, তারপরে দেখো বিবিধ পাওনাদার, এটা আমার একটা চলতি দায়। তারপর এটা অপর নাম হচ্ছে প্রদয় হিসাব। ক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের দেনাদার বলা হয়, আর ক্রয় খতিয়ানের জের বলা হয় পাওনাদার। এবং একটা নাম হচ্ছে সরবরাহকারী। এই সবগুলোই হচ্ছে পাওনাদার
এবং এটা আমার চলতি দায়। তারপর দেখো ব্যাংক জমা, ব্যাংক উদ্ধৃত, ব্যাংকের স্থায়ী হিসাব, এই সবগুলো আমার চলতি সম্পদ আর সবগুলো অর্থ একই। এগুলো আমার র্যামিলের ডেবিট পাশে বসে। জানাতে যেহেতু চলতি সম্পদ তাহলে সেটা যায় ডেবিট পাশে, আর বিবিধ পাওনাতে যেহেতু আমার চলতি দায় যেটা যায় ক্রেডিট পাশে। আমরা জানি কি যে হিসাব 5 প্রকার: সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা, সত্ত্ব। সম্পদ এবং ব্যয় এই দুইটা হচ্ছে আমার ডেবিটের এন্ট্রি, আর দায়, আয়, মালিকানা, সত্ত্ব এগুলো হচ্ছে আমার ক্রেডিটের এন্ট্রি। দেখো উত্তোলন, মালিক যদি প্রতিষ্ঠান থেকে অর্থ বা কোনো পণ্য তার নিজস্ব ব্যবহারের জন্য ব্যবহার করে বা নিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় উত্তোলন। তারপর দেখো আয়কর, আয়করটা হলো যে একটা প্রতিষ্ঠান একটা ব্যক্তি পরিচালনা করে, একজন মালিক থাকে সেটাকে পরিচালনা করে। এই যে প্রতিষ্ঠানের যে আয়টা হয় সেটা মালিক বহন করে, মালিক এটাকে বহন করে। যেহেতু মালিক এটাকে বহন করে তাহলে এই আয়ের যে উপর কর দেওয়া হয় এটাকে বলা হয় আয়কর। এই আয়করটা দিবে কে? মালিক। কিন্তু মালিক না দিয়ে প্রতিষ্ঠানে যে আছে প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, এই জন্য এটাকে আয়কর বলা হয়, আর এটাকে উত্তর হিসাবে করা হয়। জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা যে মালিক জীবনের উপর যে প্রিমিয়ামটা করা হয়, এই জীবন বীমাটা করা হয় মালিকের জন্য। কিন্তু এই যে জীবন বীমা প্রিমিয়ামটা দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, আর এর জন্য এটা বলা হয় উত্তোলন করে দেওয়া হয়। মালিকের চলতি হিসাব, মালিকের নিজস্ব যে হিসাবগুলো থাকে যে কত টাকা নিয়ে গেল প্রতিষ্ঠানে দিবে, এগুলো যে চলতি হিসাব থাকে এটাকে উত্তোলন হিসাবে ধরা হয়, আর এই সবগুলোকে একসঙ্গে ধরা হয় উত্তোলন। তারপর আসো ব্যাংক জমা ক্রেডিট, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমা ক্রেডিট বিষয়। ব্যাংক জমা ক্রেডিটের বিষয়টা কি? দেখো আমার ব্যাংকে আছে 10,000 টাকা, আমার প্রয়োজনে আমি ব্যাংক থেকে 15,000 টাকা উত্তোলন করলাম, অতিরিক্ত আমি 5,000 টাকা উত্তোলন করছি। এই যে জমার চেয়ে বেশি উত্তোলন করলাম এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত, আর একটা অপর নাম হচ্ছে ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংক জমা ক্রেডিট। এগুলো আমার র্যামিলের ক্রেডিট পাশে যাবে। তারপর আসো কমিশন, আমরা কমিশন সম্পর্কে সবাই জানি। এটা কি প্রাপ্ত না প্রদত্ত কোনো কিছুই বলে না। যদি প্রাপ্ত হয় তাহলে এটা আমার র্যামিলের ক্রেডিট পাশে যাবে, এটা আমার আয়। আর যদি প্রদত্ত হয় তাহলে র্যামিলের ডেবিট পাশে যাবে, এটা আমার ব্যয়। কিন্তু এখানে কোনো কিছুই কি বলা নাই, তাহলে এটা ধরে নিতে হবে এটা আমার ব্যয়। আর এই কমিশনের অপর নাম হচ্ছে দস্তুরি, আর এগুলো র্যামিলের ডেবিট পাশে যায়। তারপর আসো বিনিয়োগ, বিনিয়োগ একটা সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। এই যে বিনিয়োগ, বিনিয়োগের অপর নাম হচ্ছে লগ্নি, স্থায়ী আমানত, প্রদত্ত ঋণ। আমি যদি কাউকে ঋণ দিয়ে থাকি, ঋণ গ্রহণ না, ঋণ যদি কাউকে আমি দিয়ে থাকি এটা আমার সম্পদ, এটাকে বিনিয়োগ হিসেবে ধরা হয়। তারপরে সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র, এই সবগুলাই একই নামে ব্যবহৃত হয়, বিনিয়োগ হিসেবে ব্যবহৃত হয়, আর এটা আমার সম্পদ, এই জন্য র্যামিলের ডেবিট পাশে যাবে। তারপর আসা সমাপনী মজুদ পণ্য, এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, আর এটার অপর নাম হচ্ছে অবিকৃত পণ্য, কালান্তিক মজুদ পণ্য। তারপর আসো কুড়ি, দানাদারের যেই টাকা পাওয়া যাবে না সেটা হচ্ছে কুড়ি। আমি দানাদারের কাছ থেকে 50,000 টাকা পাই, সে আমাকে 38,000 টাকা দিল আর 2,000 টাকা সে বললো আমি দিতে পারবো না। এই যে 2,000 টাকা দিতে পারলো না বা আমি পাই না, এটাকে বলা হয় কুড়ি। আর অপর নাম হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, মন্দ ঋণ। এই সবগুলো একই কুড়ি হিসাবে ব্যবহৃত হয়, আর এটা আমার ব্যয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা র্যামিলের ডেবিট পাশে যাবে। তারপর আসো ক্রয় ফেরত, বহি ফেরত, বহির্মুখী ফেরত। ক্রয় ফেরত বলতে
আমি 10,000 টাকা পণ্য কিনেছি, তার থেকে 2,000 টাকা পণ্য আমি আবার ফেরত দিয়েছি। ঠিক আছে, তারপরে এটাকে বলা হয় বই ফেরত বা বহিমুখী ফেরত। এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে বলবে, যেহেতু ক্রয় আমার ডেবিট ব্যয়, আর এখন ক্রয়টা কমে গেল, এই জন্য আমার ক্রেডিট পাশে বলবে। সর্বশেষ বার্তা, এখানে লিখে প্রদত্ত বার্তা না প্রাপ্ত বার্তা কোনো কিছুই বলে নাই। বার্তা বললে শুধু রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, এটা আমার ব্যয় ধরা হয়। আর যদি প্রদত্ত বলে এটাও আমার ব্যয়, আর যদি প্রাপ্ত বলে যে আমি বার্তা পেয়েছি, তাহলে এটা হবে আমার ক্রেডিট পাশে যাবে। আর এটা অপর নাম হচ্ছে বরাদ্দকৃত বার্তা বা প্রদত্ত বার্তা। ঠিক আছে, এই সবগুলি আমার রেওয়া মিলে ডেবিট পাশে যাবে, এটা ব্যয় ধরা হয়। তাহলে আমরা এখানে 10টা বিষয় নিয়ে 10টা হিসাবে শিরোনাম নিয়ে আলোচনা করেছি, যেগুলোর বিকল্প নাম আছে এবং এগুলো প্রায় পরীক্ষায় আসে। আর এগুলো যদি আমরা একটু ভালোভাবে আয়ত্ত করি, তাহলে পরীক্ষায় আমার যেই হিসাবে নামটাই আসুক না কেন, আমি সঠিক জায়গায় সঠিক একটি দিতে পারব। ঠিক আছে, এখন আমরা রেওয়া মিলের আরো কিছু বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা চলতি সম্পদ কি জানি। একটা সৃজনশীল প্রশ্নে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ অথবা স্পর্শনীয় সম্পদ বা চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মুনাফাকৃত আয় এবং মুনাফাকৃত ব্যয় সম্পর্কে জানতে চাই। তাহলে চলতি সম্পদটা কি? যে সম্পদগুলা 1 বছরের কম সময়ের জন্য ব্যবহৃত হয়, ওইগুলোকে বলা হয় চলতি সম্পদ। আমি আবারও বলছি, যে সম্পদগুলা 1 বছরের কম সময়ের জন্য ব্যবহৃত হয়, ওইগুলো হচ্ছে চলতি সম্পদ। যেমন দেনাদার, দেনাদারটা প্রতি বছরে অনেকবার সংগঠিত হয়, এটা আমার চলতি সম্পদ। এবং ব্যাংকে জমা, আমরা দৈনন্দিন যে লেনদেনগুলো করি, এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন ব্যাংকের মাধ্যমে করা হয়, এই জন্য এটা আমার চলতি সম্পদ। তারপরে নগদ তহবিল, তার বকেয়া আয় সমূহ, বকেয়া যদি আমার আয় কোনো বকেয়া থাকে, এগুলো আমি পাবো, এই জন্য এটা আমার চলতি সম্পদ। যেমন বিনিয়োগের সুদ বকেয়া। তারপর দেখো অগ্রিম ব্যয় সমূহ, আমি যদি কোনো খরচ করি তাহলে এটা আমার ব্যয় হয়, আর ব্যয়টা আমার ডেবিট পাশে যায়। যদি অগ্রিম কোনো খরচ করে থাকি, যেমন বেতন অগ্রিম, মজুরি অগ্রিম, ঠিক আছে, এরকম যদি কোনো হয়, তাহলে এটা হচ্ছে অগ্রিম ব্যয় সমূহ, এটা আমার সম্পদ। আমি খরচ করে ফেলেছি, সামনে আমার খরচ করতে হবে না, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সময়ের অতিবাহিত হলে এটা আমার ব্যয় হিসেবে গণ্য করা হবে। তারপর আসা সমাপনী মজুদ পণ্য, এটা আমরা আগে আলোচনা করেছি। বেশিরভাগ ক্ষেত্রে এই হিসাবগুলোই চলতি সম্পদ হিসাবে বেশিরভাগ পরীক্ষায় আসে। তারপর আসা স্থায়ী সম্পদ, আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা, অফিস সরঞ্জাম, জমি, এগুলো একবারেই খরচ করা হয় এবং অনেক বছরের জন্য খরচ করা। যে সম্পদগুলা 1 বছরের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয়, এটাকে বলা হয় চলতি স্থায়ী সম্পদ। ঠিক আছে, এইগুলো আমরা 10 বছর, 12 বছর, 15 বছর বা অনেক দিন ধরে আমরা এটা ব্যবহার করি, মানে 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার করি, এটা আমাদের চলতি সম্পদ। তারপর আসো স্পর্শনীয় সম্পদ, যে সম্পদগুলা ধরাছোঁয়ার বাহির, যেমন সুনাম। সুনাম একটা সম্পদ। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান অনেক দিন পরিচালনা করার ফলে একটা সুনাম সৃষ্টি হয়, আর এই সুনামের একটা আর্থিক মূল্য ধরা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে অস্পর্শনীয় সম্পদ হিসেবে ধরা হয়। তারপর হচ্ছে ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো আমার অস্পর্শনীয় সম্পদ। তারপর আসো চলতি দায়, পাওনাদার, দানাদার যদি আমার চলতি সম্পদ হয়, আর পাওনাদারটা হবে চলতি দায়। আর যদি যেহেতু চলতি সম্পদ 1 বছরের কম সময়ের জন্য হয়, চলতি দায়টাও 1 বছরের কম সময়ের জন্য হয়। তারপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া ব্যয় সমূহ, যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, এগুলো হচ্ছে আমার চলতি দায়। তারপর দেখো অগ্রিম আয় সমূহ,
আয় আমার এমনিতেই ক্রেডিট দিয়ে এবং অগ্রিম যদি আমি আয় করে ফেলি এটা আমার জন্য দায়। যেমন উপভাড়া, উপভাড়া আমার একটা আয়, যদি এটা বকেয়া থাকে অগ্রিম থাকে তাহলে এটা আমার জন্য দায় হয়ে যায়, এটাকে বলা হয় চলতি দায়। তারপরে আসলে দীর্ঘমেয়াদী দায়, ঋণ এবং বন্ধকি ঋণ এই দুইটাই থাকে, এটা অনেক বছর ধরে 5 বছর 10 বছর 15 বছরের জন্য হয়, এটা একটা দীর্ঘমেয়াদী দায়। তারপরে আসলে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, বিক্রয়, হ্যাঁ এগুলো হচ্ছে কি প্রাপ্ত বার্তা, তারপর হচ্ছে প্রাপ্ত ভাড়া, উপভাড়া, এগুলো হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়টা একটু ভালো করে বুঝতে হবে। দেখো মুনাফা জাতীয় ব্যয় বলতে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে আমার জানতে হবে। অঙ্কে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা থাকে তাহলে এটার সাথে পরোক্ষ খরচটা যোগ করলেই মুনাফা জাতীয় ব্যয়টা ব্যয় হয়ে যায়। আর যদি মুনাফা জাতীয় বিক্রিত পণ্যের ব্যয় না দেওয়া থাকে তাহলে আমাকে আগে জানতে হবে বিক্রিত পণ্যের ব্যয়টা কি। বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, তারপর আমি আবার একটু দেখি। পণ্যের ব্যয় এটা নির্ণয় করতে হয় প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বিয়োগ সমাপনী মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে আমাকে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে, নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচ যোগ করতে হবে এবং সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতে হবে। আর এটার যে যোগফলটা হবে, যোগ বিয়োগ করে যে ফলটা হবে, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা আগে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে সবগুলো একাদশে দিয়ে দিতাম, কিন্তু এখন যে বইয়ের পাঠ্য বই আলোকে আমরা দেখতে পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অন্যান্য যে পরোক্ষ খরচগুলো আছে এগুলো যোগ করে মুনাফা জাতীয় ব্যয়টা নির্ণয় করতে হয়। আর বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ যোগ করে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করার পরে যেটা থাকবে এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে রেওয়ামিল কি এবং কোন কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এবং বিভিন্ন হিসাবের যে বিকল্প নামগুলো আছে এগুলো আমরা সম্পর্কে এবং চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মুনাফা দায় এইগুলো সম্পর্কে আলোচনা করেছি। আর এগুলো যদি আমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা রেওয়ামিলের যে সৃজনশীলগুলো আছে এগুলো সহজেই আমরা সমাধান করতে পারবো এবং এই যে ওইগুলো কি আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দরা আজকে এখানেই আলোচনা একটুকুই, তোমরা একটু ভালোভাবে শিখবে, জানবে, বুঝবে এবং আগামী ক্লাসে আমি একটা পূর্ণাঙ্গ রেওয়ামিল অঙ্ক দেখাবো কিভাবে পরীক্ষা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।